আমি আজকের এই জামির গাছির পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি একটু স্মরণ করে দিতে চাই, আজ থেকে 5 বছর আগে এই এলাকার যিনি বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার ভাই আব্বাস সিদ্দিকী এই জামির গাছির পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, আপনারা আমাকে ভোট দিন, আমি এই ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা দেব। আজকে জামির গাছিতে যারা আছেন, ভোগালী ওয়ানে যারা আছেন, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আবার নতুন করে ভোট চাইতে যাবে? গত 5 বছরে কি কাজ করেছে সেই খতিয়ান নওশাদ সিদ্দিকী যদি বুকের পাটা থাকে, যদি আইএসএফ এর কোন নেতা, ছোট বড় মাঝারি অনেক ধরনের নেতা আছে, তাদেরকে বলবো একবার ফেসবুক লাইভ করে তার খতিয়ানটা তুলে ধরুন। 5 বছর ভাঙড়টাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে আইএসএফ। শুধুমাত্র টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে। আর আরেকদিকে বিজেপির দালালতি করে বিজেপির হাতটাকে কিভাবে শক্তিশালী করা যায় সেই চেষ্টা এই নওশাদ আব্বাসের মতো লোকেরা করেছে। আমি এই এলাকার মানুষের বলি, যারা আইএসএফটা করছেন তাদের ঘরে যে মা বোনগুলো আছে, তারা যে লক্ষ্মীর ভান্ডার টাকাটা পায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। তাদের ছেলেমেয়েরা যে লেখাপড়া শেখে এবং কখনো সবুজ সাথী সাইকেল, কখনো মিড ডে মিল, কখনো জামা কিনে দেওয়া, জুতো কিনে দেওয়া, বই কিনে দেওয়া, স্কলারশিপ দেওয়া, স্টাইপেন্ড দেওয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। আজকে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় আজকে বিভিন্ন যে সুযোগ সুবিধা দেওয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকের আপনারা পাচ্ছেন। অনেকেই বলেন, 2-1 আছে আইএসএফ এর দালাল বলেন আপনার ট্যাক্স দিচ্ছি। আমি এই জামির গাছি দাঁড়িয়ে বলে যাচ্ছি, যারা বলেন একমাত্র বিদ্যুতের চার্জ ছাড়া, যেখানে কেন্দ্র রাজ্য সম্পর্কিত সেই ছাড়া আপনি কোন চার্জটা দেন, আমি সেই প্রশ্ন করতে চাই। আজকের একটা ঘরে প্রতিদিন একটা মা, একটা বোন, তারা প্রতিদিন 50 টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়। একজন যুবক ছেলে যদি শিক্ষিত হয়, সে যুবসাথী টাকা প্রতিদিন 50 টাকা করে পায়। একজন ভূমিহীন মানুষ, সে 4000 টাকা বছরে কৃষক বন্ধুর টাকা পায়, জমি থাকলে 10,000 টাকা পায়। একজন গরিব মানুষ, সে বাংলার বাড়ি পায়। আপনারা শুনলে আনন্দিত হবেন, এবারে ভাঙড় বিধানসভায়, এবারে ক্যানিং, শুধু ভাঙড় 2 ব্লকে আমরা 42,000 পাকা বাড়ি আমরা দিয়েছি। কেউ পেয়েছে 1,20,000 টাকা, কেউ পেয়েছে 60,000 টাকা। ওপারে 3টে অঞ্চল প্রায় 10,000-এর কাছাকাছি ঘর পেয়েছে। আর নওশাদ সিদ্দিকীর মতো লোকেদের বলি, 5 বছর ধরে শুধু ধ্বংস করেছে ভাঙড়কে। ভাঙড়ের ছেলেদের হাতে গুলি, বোমা, বন্দুক তুলে দিয়ে এক একটা ছেলের নামে 2, 3, 4, 5টা করে কেস, 10টা করে কেস। এখানে এই ভোগালী 1-এর পাশে ভোগালী 2 ভোট গণনার দিন আপনারা সকলেই জানেন, আইএসএফ এর ছেলেদের হুগলিতে বসে বসে উস্কানি দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেদের সেদিন ভোট গণনা কেন্দ্র দখল করার জন্য সেদিন 3টে ছেলে পুলিশের গুলিতে মারা গিয়েছিল। এর দায় কে নেবে? আমি যারা আইএসএফ এর যারা 2-4টে নেতা আছেন, আমি তাদের বলি, দায়টা আপনাদের নিতে হবে। একদিন এই ভাঙড়ের মানুষ আগামী দিনে আপনাদের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করবে, ভাঙড়ে যে 7-8টি খুন হয়েছে, তার খুনের নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী, তার খুনের নায়ক হচ্ছে আইএসএফ এর নেতারা, তার খুনের নায়ক হচ্ছে যারা জঙ্গলের রাজত্ব কায়েম করতে চায় তারা। এটা আমি নিশ্চিতভাবে আমি মনে করি। তাই তো আগামী 29 এপ্রিল ভোট, যতই জারিজুরি করুন, যতই মিথ্যা কথা বলুন, যতই ভাওতা দিন, এতটা সোজা নয়। এবারে তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে জিতছে, আটকাবার ক্ষমতা কারণ নেই। আমরা জানি, ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে। তাই তো গ্রামে গঞ্জে পাড়ায় যখন যাই, সকলেই একটা কথা বলে, দাদা আপনি জিতবেন। 5 বছর এখানে আইএসএফ কোনো কাজ করতে পারেনি। এখানে নওশাদ সিদ্দিকী যারা নেতা বাবুরা আছে তাদের বলি, আপনার হুজুরকে জিজ্ঞাসা করুন
আপনার হুজুরের গাড়িটা হাদিসারা কে ভেঙে দিয়েছিল? তার নাম হচ্ছে বুলবুল ইসলাম। বর্তমান আমাদের দলের সবচেয়ে বড় গাদ্দার। আপনার হুজুরকে গালাগালি দিয়েছিল কে? আর হুজুরকে বলি, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী 21 সাল থেকে আজকে 26 সাল, 5 বছর ধরে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করতো বাংলার সবচেয়ে বড় সমাজ বিরোধী নাম কি, তখন এই নওশাদ বলতো বুলবুল ইসলাম, আরাবুল ইসলাম। আব্বাসে যখন জিজ্ঞাসা করা হতো তখন বলতো নরকের কীট। কি এমন হলো রাতের অন্ধকারে ওয়াশিং মেশিনে ধুয়ে ঘষে তাকে গলায় মালা পরিয়ে দলে নিলেন? আমি এই প্রশ্নটা করতে চাই। আজকের গোটা ভাঙড়ের মানুষ প্রতিদিন 100 ফোন আসছে, তারা আমাদের বলছে, দাদা যার জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দিলীপকে ছেড়ে আমরা আইএসএফটা করেছিলাম, সেই গাদ্দার আজকে সেই আইএসএফ এর দলে যুক্ত হয়েছে, ফলে আমরা আর আইএসএফ আর করবো না। কেউ বলছে জমি রক্ষা কমিটি আর করবো না, এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেব। আমি এই এলাকার মানুষ যারা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা তো 5 বছর দেখেছেন, 5 বছর আপনারা আইএসএফ কে দেখেছেন, কোনো কাজ হয়নি। এবারে আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আগামী 5 বছর যদি ভাঙড়ের খোল নলছে না বদলে দিতে পারি, আমি কথা দিচ্ছি রাজনীতি করব না। আজকে জামিরগাছি খালপাড় থেকে একেবারে যদি গাবতলা পর্যন্ত চকচকে পিচের রাস্তা, এটা নিশ্চিত ওই হুজুর করেনি। আর হুজুরের যিনি গুরুদেব, সেই নরেন্দ্র মোদী, অমিত শাহ করেনি, 1 পয়সাও দেয়নি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আজকের ভোগালী 1-এর একটা 9 কিলোমিটার রাস্তা চলছে, ভোগালী 1, ভোগালী 2, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকের গলিতে গলিতে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা হয়েছে। এখানে কোন বিরোধী দল, এখানে কোন আইএসএফ, সিপিএম, বিজেপি তারা কখনো করেনি। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের লড়াই, স্বপ্নের ভাঙড় গড়তে হবে আমাদের। আর আমরা, আপনারা জানেন, আমি আইএসএফ এর যারা নেতারা 2-4 জন যদি এখানে থাকেন, যারা তল্পি বাহক, আমি তাদের বলি, আপনার নেতা, আপনার হুজুর আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে অনেক সময় গালাগালি করে। শুনে রেখে দিন, জীবনে কোনোদিন কখনো লোকাবে যায়নি, জেলে যায়নি, পুলিশের খাতায় নাম লিখায়নি, সব জীবনে কারো গালে একটা চড় মারেনি। আমরা হয়ে গেলাম নটোরিয়াস ক্রিমিনাল। হুজুর, আপনি তো একটা মেয়ের সঙ্গে 3 বছর সহবাসা করলেন, এক কথায় সহবাস। আপনি তো কোর্টে যান, কেস করেন, হাইকোর্টে ভয় দেখান। আমি আজকের বলছি, আপনি বিলকিসের সঙ্গে 3 বছর ধরে মেলামেশা করেছেন, তাকে স্ত্রীর স্বীকৃতি দিলেন না কেন? কেন তার আজকে কোর্টে যেতে হলো? কেন সে ধর্ষণের কেস করলো? এই প্রশ্ন আগামী দিনে গোটা বাংলার মানুষ, বাংলার মুসলমান সংখ্যালঘুরা করবে। আপনি 42 দিন জেল খাটলেন, আপনি একটা মেয়ের ধর্ষণে কেসে গেলেন, আপনি নটোরিয়াস ক্রিমিনাল নয়? আপনি পুলিশের সময় গুন্ডাগিরি করে লালবাজারে ঘাট ধরে নিয়ে গিয়েছিল, আপনি নটোরিয়াস ক্রিমিনাল নয়? আপনার নেতৃত্বে এই সোনপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়া, পুলিশের মাথা ফাটানো, আমাদের 4-4টে ছেলেকে খুন করা, আপনি নটোরিয়াস ক্রিমিনাল নয়? আমরা কেস খেলাম না, লোকাবে গেলাম না, কোথাও গেলাম না, আমরা নটোরিয়াস ক্রিমিনাল হয়ে গেলাম? বিজেপির বলি আপনি বলতে শুরু করেছেন গত 5 বছর, বলতে থাকুন, কোনো অসুবিধা নেই। আমি আজকে জামির কাছে দাঁড়িয়ে বলে যাচ্ছি, কোন আইএসএফ এর চামচা যদি থাকে, হুজুরকে গিয়ে বলবেন, আপনার হুজুরকে, যদি আমার বিরুদ্ধে 1 পয়সা দুর্নীতি, কোন খারাপ কাজ যদি প্রমাণ করে দিতে পারে, আমি বলছি আমি নমিনেশন করব না, আমি ভোটে কোনো কন্টেস্ট করব না। হুগলি থেকে বসে বসে বড় বড় কথা বলবেন, আপনার নাকি এত জনপ্রিয়তা, আপনি নিজের ফুরপুরা শরীফে নিজের বুথে 137 ভোটে লোকসভাতে হারলেন কেন? আপনি যে জাঙ্গিপাড়া বিধানসভা, আপনি আর আপনার ভাই নাকি, একজন হচ্ছে আফ্রিকান সাফারি আব্বাস, আর এই নওশাদ, এই দুজনকে বলি,
আপনাদের যদি এত জনপ্রিয়তা থাকে তাহলে জাঙ্গিপাড়া বিধানসভা লোকসভাতে মাত্র 4,000 ভোট পেলেন কেন? সেখানে বিজেপি পেল 66,000 ভোট, তৃণমূল কংগ্রেস পেলে 1,26,000 ভোট। আর আপনাদের এত জনপ্রিয়তা আছে ফুরপুরা শরীফে, আমরা ফুরপুরা শরীফকে শ্রদ্ধা করি, কিন্তু আপনি দুটো তিনটে লোক আজকের আপনাদের যদি এত জনপ্রিয়তা থাকে তাহলে আমার প্রশ্ন হলো যে আপনি কেন সেখান থেকে ভোট পেলেন না? এই প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আমরাও ফুরপুরা শরীফের মুরিদ, ফুরপুরা শরীফকে ভালোবাসি। আমরা দাদা হুজুরকে সামনে রেখে রাজনীতি করি না, আমরা ফুরপুরা শরীফকে ঢাল করে রাজনীতি করি না, আমরা বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে রাজনীতি করি না, আমরা সিপিএম এর দাবেদারি করে রাজনীতি করি না। আর সিপিএম এর যারা নেতা আছে, কর্মী আছে, তাদের বলি 5 বছর আগে নওশাদকে জেতানোর জন্য লাল ঝান্ডা, কাস্তে হাতুড়ি তারা, লাল ঝান্ডা, কোদাল বেলচা, লাল ঝান্ডা, ফরওয়ার্ড ব্লকের সিও, লাল ঝান্ডা, কাস্তে ধানের শীষ সেদিন নিয়ে আপনারা রাস্তায় নেমেছিলেন এই নওশাদকে জেতানোর জন্য। 5 বছর আপনাদের সম্মান দিয়েছে তো? আপনারা সিপিএম এমন একটা দল যারা ওই মৌলবাদী নওশাদের সঙ্গে জোট করে গোটা বাংলা থেকে ওদের তলপি তলপা গুটিয়ে দিয়েছিল বাংলার মানুষ। আজকে কাকে প্রার্থী করলেন? ক্যানিং পূর্বে আমার পাশে বাহারুল দাঁড়িয়ে আছে, ও আমার ছোট ভাইয়ের মতো, ওকে ক্যানিং পূর্বে প্রার্থী করেছি। আজকে লিখে রেখে দিন 4 তারিখে 1 থেকে 1.5 লক্ষ ভোটে বাহারুল জিতবে, আটকাবার ক্ষমতা কারণ নেই। আর ভাঙড় আমরা জিতবো। আপনি যতই যাই করেন করেন, যত মিথ্যা কথা বলেন, যত ভাওতা দেন, যত প্রতারণা করেন, যত কিছু করেন, ভাঙড় বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবেন। আপনি কোথায় জিতবেন? ভাঙড়ে জিতবেন, দাউতাওয়ানে জিতবেন, দাউতাটুয়ে জিতবেন, জাউলগাছি জিতবেন, ট্যানগঞ্জে জিতবেন, নারায়ণপুরে জিতবেন, ভোগালী 1-এ জিতবেন, ভোগালী 2-এ জিতবেন, পলিঘাট 1-এ জিতবেন। পারবেন না। এমনকি ওই বুলবুলের যে অঞ্চলটা আছে ওই পোলেরহাট 2, ওটাও তৃণমূল কংগ্রেস জিতবে। এটা আজকের দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। শান্তপুকুর চাঁদলাবেড়িয়ার চোখে চোখ রেখে লড়াই হবে। আবার এখন নাকি শুনলাম, আপনারা শুনেছেন কিনা জানি না, এখনবার এদের হাতে নাকি একটা করে আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ দিয়ে দিয়েছে। একবার ঘষছে, সঙ্গে সঙ্গে ভাঙড়ের কোথায় কি আছে বলে দিচ্ছি। এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করবেন কি কোথায় কি দেখলো। আমাদের বামুনিয়া বলে একটা গ্রাম আছে চালতাবেড়িয়ায়, হঠাৎ করে নওশাদ সিদ্দিকী রাত্রে স্বপ্ন দেখলেন, তার নেতারা স্বপ্ন দেখলো যে ওখানে নাকি কোন পুকুরে জলের তলায় 20 ফুট নিচে নাকি বোম আছে। একজনকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপারে, তোরা কি করে জানলি? বললো তো আমাদের কাছে আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ আছে, ঘষেছি, দেখা পেয়েছি। চলে গেল থানায়, পুলিশকে ডেকে নিয়ে গেল। আমার প্রশ্ন সেই জায়গায়, নিজেরা বোম পুকুরে দিয়ে পুলিশে ডেকে নিয়ে গিয়ে ধরিয়ে দিচ্ছেন। ভাঙড়ের মানুষ এত বোকা, বাংলার মানুষকে এত বোকা ভাবছেন কেন? কোথাও 5 ফুট নিচে পুকুরে কাদা, 3 ফুট জল, বলছে এর ভিতরে মেশিন আছে। সেই পুকুর ছেঁচে সেখান থেকে আবার একটা মেশিন বের করছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি লুকিয়ে রাখে তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানবে। আইএসডিপি এর লোকেরা তোমরা এত জাদুবিদ্যা হয়ে গেল তোমাদের কাছে। মাটির তলায় কি আছে বলে দিচ্ছ। এই নাটকগুলো কতদিন চলবে? এই প্রশ্নটা করতে চাই। প্রশ্ন হলো একটা, 5 বছর কেন ভাঙড়কে ধ্বংস করলেন? সারা জেলার 30টা বিধানসভায় গ্রামে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ হয়েছে। কেন ভাঙড় আজকের অনুন্নয়ন? কেন 5 বছরে কোনো কাজ করলেন না? এই প্রশ্নটা আমি করতে চাই। 21 সালে বলেছিলেন আমি ভাঙড়ে, আপনারা আমাকে ভোট দিন, আমি ভাঙড়ে মেডিকেল কলেজ তৈরি করে দেব। কোথায় গেল মেডিকেল কলেজ? আপনার ভাই বলেছিল নলেজ সিটি, কোটি কোটি টাকা, আমি জানি 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত কেউ কেউ দিয়েছে। শুধু কোটি টাকা নয়, লাখে লাখে ইট দিয়েছে, জমি দান করেছে। কোথায় গেল নলেজ সিটি? বলেছিলেন মাদ্রাসা করব, সিনিয়র মাদ্রাসা বলেছিলেন, সেখানে এখানে কলেজ করব, মেডিকেল কলেজ, কোচিং সেন্টার করব।
এই ভাঙড়ের হাজার হাজার মানুষ, কেউ দিয়েছিল ইট, কেউ দিয়েছিল টাকা, গোটা বাংলার মানুষ সেদিন দিয়েছিল। আমার প্রশ্ন একটা জায়গায়, কোথায় গেল নলেজ সিটি? আমি তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব, আমি এই এলাকার ভূমিপুত্র, এই জেলার ভূমিপুত্র, এই দক্ষিণ 24 পরগনা আমাদের পবিত্র মাটি, এই মাটিতে যারা বহিরাগত আসবে তাদের বিদায় করুন। এটাই হচ্ছে আগামী দিনে আমাদের লক্ষ্য। সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। আমরা জানি আজকের ভোগালী ওয়ানের যে মিছিল, আমি অভিভূত। মানুষের উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা, রাস্তার দুপাশে হাজার হাজার মা বোনেদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা। আমি চিরঋণী হয়ে থাকলাম ভোগালী ওয়ানের মানুষের কাছে, যে যেভাবে আপনারা আমাদেরকে আজকে সম্মাননা জানালেন, এটা একটা ইতিহাস বলে আমি মনে করি। দায়িত্ব আমাদের আগামী 5 বছর ভাঙড়ের উন্নয়নটা করা। কথা দিলে কথা রাখি, দালালতি করি না। আমরা চাই, আমার প্রথম লক্ষ্য হচ্ছে ভাঙড়ের যে সমস্ত গরিব মানুষ আছে, যারা এখনো খড়ের চালের নিচে বাস করে, যারা তিরপল খাটিয়ে বসবাস করেন, তাদের বাংলার বাড়ি দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রথম। এটাই হচ্ছে আমার প্রথম অঙ্গীকার। দ্বিতীয় অঙ্গীকার, ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোর উন্নয়ন করা। আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছে ভাঙড়ে। আমি গত 2.5 বছর ধরে ভাঙড়ের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, যে সময় আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, আমার নিজের রক্ত বিক্রি করে দিলেও আমি এই ঋণ কখনো আপনাদের শোধ করতে পারবো না, এটা নিশ্চিতভাবে আমি জানি। আমি একটা জায়গায় খুব শক্ট হই, অবাক হই। আমরা যদি আমরা তো জনপ্রতিনিধি, আমাদের সকলের কাছে যেতে হয়। আমরা যখন কোন হিন্দু ভাই বোনেদের দুর্গা পূজায়, কালী পূজাতে যাই, মনসা পূজাতে যাই, তখন এই আইএসএফ এর গাদ্দার গুলো বলে আমরা নাকি আর মুসলমান নেই, নাকি হিন্দু হয়ে যায়। আর হিন্দু ভাই বোনেরা তারা যখন আমাদের মিলাদে জলসাতে বা ঈদ মিলনে যায়, তারা নাকি মুসলমান হয়ে যায়। কোন সংস্কৃতি আমদানি করতে চাইছেন মাটিতে? ভোটে জেতার জন্য এত নির্লজ্জ কেন? এই প্রশ্নটা আমি করতে চাই। এই বাংলা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্রের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা, এই বাংলা প্রীতিলতা ওয়াদ্দেকারের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মহান মনীষীদের বাংলা। তারা জাতপাতের বিভাজন কথা বলেনি, তারা ধর্মবর্ণের বিভাজনের কথা বলেনি, তারা সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলেনি, তারা হিন্দুদের রক্তে মুসলমানদের হাত লাল হোক আর মুসলমানদের রক্তে হিন্দুদের হাত লাল হোক, একথা তারা আমাদের কখনো শেখায়নি। কিন্তু আজকের এই দুটা রাজনৈতিক দল, একদিকে শুভেন্দু অধিকারীর মতো গাদ্দার বিশ্বাসঘাতক মির্জাফর বলছে হিন্দুরা এক হোক, আর একদিকে আব্বাসের মতো লোকেরা বলছে মুসলমানরা এক হোক। এর মধ্য দিয়ে যাতে জাতপাতের দাঙ্গা করে হিন্দু মুসলমানকে বিভাজন করে মায়ের কোল যাতে খালি করা যায়, সেই চেষ্টা তারা করছে। আমাদের লড়াইটা সেই জায়গায়। আজকে এখানে যারা আছে বলুন তো, আজ বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে ভয়ঙ্কর চক্রান্ত তৈরি করেছে। এই ভাঙড়ের মাটিতে 30,000 মানুষের, তাদেরকে আজকে আন্ডার জুডিকেশন, কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্য দিয়ে তাদের আজকের বিচারাধীন অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। আজকে যাদের অনেকের নামটা ডিলিট হয়ে আসছে, তাদের নিরাপত্তা কে দেবে? আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় 62 লক্ষ নাম ইলেকশন কমিশন বাদ দিয়েছিল, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে না সওয়াল করতেন, প্রধান বিচারপতির সামনে সেদিন হাত জোড় করে বলেছিলেন যে স্যার আমাদের বাংলার মানুষকে বাঁচান, ইলেকশন কমিশনের কোনো নিরপেক্ষতা নেই, ইলেকশন কমিশন বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আজ একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। আজকের ইলেকশন কমিশন মানুষকে মৃত্যুর হোলি খেলা দেখতে চাইছে। আজকের কয়েকশো লোক ইতিমধ্যে আত্মহত্যা করেছে। সেদিন প্রধান বিচারপতি বিষয়টা বুঝেছিলেন, তাই পরের হিয়ারিং এ বলবেন যে ওই ইলেকশন কমিশনের কোনো নিরপেক্ষতা নেই, আমি এই ইলেকশন কমিশনের হাত থেকে সবকিছু কেড়ে নিয়ে আমি জজ সাহেবদের হাতে জুডিশিয়ালি এটা হিয়ারিং করার জন্য দায়িত্ব দিলাম। এটাই ছিল সেদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথা। তাই তো আজকের 65 লক্ষ মানুষের যে হিয়ারিং হচ্ছে, আমি ভাঙড়ের মানুষের শুনলে খুশি হবেন। আমরা ডিএম, এসডিও, বিডিও সকলের সঙ্গে যোগাযোগ করেছি।
আমরা আমাদের আবেদন নিবেদন করেছি। তাই তো আজকের এখানে 30,000 মানুষের যদি এই আন্ডার জুডিকেশনের মধ্যে থাকে, তার মধ্যে 25,000 মানুষ তারা ভোটাধিকার ফিরে পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে, তৃণমূল কংগ্রেসের সৌজন্যে। আইএসএফরা বড় বড় কথা বলেন, তোমার হুজুর যে কাগজগুলো গুটিয়ে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? 6 মাস ধরে খালি বলছে জনসংযোগ, মানুষকে বোকা বানানোর মেশিন তৈরি করেছে। আমি 6 মাসের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি জামির কাছে, বলুন আপনি যে কাগজ নিয়ে গিয়েছিলেন, আপনি একটা লক্ষ্মীর ভান্ডার করে দিতে পেরেছেন? আপনি একটা বাংলার বাড়ি করে দিতে পেরেছেন? আপনি একটা কন্যাশ্রী করে দিতে পেরেছেন? আপনি একটা রূপশ্রী করে দিতে পেরেছেন? আপনি একটা কবরস্থানের প্রাচীর তৈরি করে দিতে পেরেছেন? আপনি একটা ঐক্যশ্রী করে দিতে পেরেছেন? আপনি একটা রাস্তাঘাট করে দিতে পেরেছেন? না, পারেনি। শুধুমাত্র বোকা বানানোর মেশিন দিয়ে খালি মানুষকে কিভাবে বোকা বানানো যায় সেই চেষ্টা আপনি করেছেন। তাই তো শুধু আজকের ভোগালীওয়ান নয়, হুজুর শুনে রাখুন, আপনি তল্পি তালপা গুড়িয়ে বেঁধে রাখুন, আপনাকে আরাবুল বুলবুল আপনাকে ঠেকাতে পারবে না। ভাঙড় বিধানসভায় শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস আসবে। আপনার সঙ্গে আছেন তো? কারা সঙ্গে আছে হাত তুলুন তো, জোরে বলুন জয় বাংলা। এই আওয়াজ তুললে এরা তো আবার কানে শুনতে পায় না, আপনারা জানেন না? এরা চোখেও দেখতে পায় না। জোরে বলতে হবে জয় বাংলা, আরো জোরে বলতে হবে জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস 29 এপ্রিল আসছে দিন, 29 এপ্রিল আসছে দিন, পাড়াই পাড়াই বলে দিন। ধন্যবাদ সকলকে। এত কিলোমিটার রাস্তা হাঁটার পর অনেকেই রাস্তায় আসতে পারেনি, ভিজে গেছে। তারপরে আপনারা এত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের সকলকে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে, পিতৃতুল্য মাতৃতুল্য, তাদেরকে আমার পায়ে সালাম প্রণাম জানাই। আর আমার ছোটরা, আমার সমবয়স্ক যারা আছেন, তাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের আমি সংক্ষিপ্তভাবে দুটো একটি কথা বলার জন্য আমার সঙ্গে ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আপনাদের ঘরের সন্তান, আপনাদের ভাঙড়ের সন্তান, আপনাদের ভাঙড়ের ভূমিপুত্র বাহারুল ইসলাম আমার সঙ্গে আছে। আমি আপনাদের সঙ্গে বেইমানি করিনি। প্রথম দিন আমি বলেছিলাম যে ভাঙড়ের ভূমিপুত্র একজন বিধায়ক হবে, আজকে সেটা প্রমাণ করে দিয়েছি। কাল ভোট হলে ও 1.5 লক্ষ ভোটে জিতবে, আর 29 এপ্রিল ভোট হলে 1.5 লক্ষ ভোটে জিতবে। তাই বাহারুলকে 2-4 কথা বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের প্রিয় সেনাপতি, আমাদের গর্বের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী। একজন বিধায়ক কি কাজ করতে পারে, ভাঙড়ে কি উন্নয়ন করতে পারে? 3 বছরে শওকত মোল্লা সেটা প্রমাণ করে দিয়েছে। তিনি রাস্তাঘাট নির্মাণ করেছেন 65টা, বড় রাস্তা, ছোটখাটো অনেকগুলো রাস্তা, এবং 100-র উপরে মোট রাস্তা করেছেন। আর কি করেছেন? ব্রিজ করেছেন। আর কি করেছেন? ভাঙড়ে হাজার হাজার মানুষের ঘর পাইয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আপনার ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। কিন্তু যিনি গত 5 বছর ধরে বিধায়ক ছিলেন, তিনি একটি টাকারও কাজ করতে পারেনি। শুধুমাত্র ভাঙড়ে অশান্তি লাগিয়েছে, ভাঙড়ের মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়েছে, ভাইয়ে ভাইয়ের মধ্যে দাঙ্গা লাগিয়েছে। তাই আমি বলি, যে মানুষটাকে মমতা বন্দ্যোপাধ্যায় 3 বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের বুকে পাঠিয়েছিলেন, সেই মানুষটা তো ভাঙড়ের মানুষের জন্য 3 বছর ধরে নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দল সিদ্ধান্ত নিয়েছেন যে ভাঙড়ে প্রার্থী হবে মাননীয় শওকত মোল্লা। এবং শওকত মোল্লা একটা কথা বলেছিলেন যে ভাঙড়ের ভূমিপুত্রকে প্রার্থী করার চেষ্টা করব, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সুপারিশ করব। তাই তিনি সেই কথা দলের কাছে রেখেছিলেন, দল সেটাকে মর্যাদা দিয়েছে। তানার সোনার বাগানে, ফুলের বাগানে আমাকে প্রার্থী করেছেন। তাই ভাঙড়ের মানুষের সঙ্গে যেমন শওকত মোল্লা বেঈমানি করেনি, গাদ্দারি করেনি,
তেমনি ভাঙড়ের মানুষ আপনার সাথে শওকত মোল্লার সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করবে না। ভাঙড়ের মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করবে, এটা আমার বিশ্বাস। কারণ আমরা ভাঙড়ের মানুষ একটা কথা জানি, যে কথাটা জানি, যে গাদ্দার, যে বেঈমান 2006 সালে ভাঙড়ের বিধায়ক হয়েছিল, তারপর থেকে সে শুধু নিয়ে গেছে, ভাঙড়ের মানুষের জন্য কিচ্ছু দেয়নি, 10টি টাকা দিয়ে কারো উপকার করেনি। সেই সমস্ত দীর্ঘদিন ধরে তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে ফুলে ফেপে উঠেছে